শুরু করে দিচ্ছি। তোমাদেরকে তিনটে গল্প বলবো। একটু মানে কি বলবো, গল্পগুলো ঠিক ভূতের গল্প তো বলতে পারছি না, বাট মিলিয়ে মিশিয়ে আছে। হ্যাঁ, প্রথমটা আমার এক ভেরি ক্লোজ বন্ধুর গল্প। আমি ওর নামটা এখানে বলবো না, তো আমি নামটা পাল্টে দেব। ওর মানে এটা ওর পার্সোনাল এক্সপিরিয়েন্সের গল্প, সেটা বলবো। অবভিয়াসলি এটা ভূতের গল্প নয়, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। এবং পরের দুটো গল্প আমার শোনা গল্প, একটা তোমার ইউরোপে হয়েছে আর একটা হয়েছে তোমার ইউএসএ তে। ওই দুটো গল্প তুমি ওনাকে ভূতের গল্প বলা চলে কি, যাই হোক তোমরা গল্প শুনে বিচার করো। তো আমি শুরু করছি প্রথম গল্পটা দিয়ে। প্রথম গল্পটা হয়েছিল আমার বন্ধুর সাথে। তো আমি আমার বন্ধুর নাম পাল্টে দিচ্ছি এখানে। ধরো ওর নাম হচ্ছে, এখানে আমরা ওকে আহ, মানে ওকে আমরা কবিতা বলছি। ধরো ওর নাম কবিতা। আহ, আমরা একই সাথে পড়াশোনা করেছি। তো তোমরা মোটামুটি বয়সটা আন্দাজ করতে পারছো ওর কত। এটা ওর সঙ্গে যখন হয়েছে, যে সময়টা হয়েছে সেটা ওর বিয়ের পরে, ওর 24 বছর বয়স থেকে 26 বছর বয়সের মধ্যে এই ঘটনাটা ঘটে। আম, ও পশ্চিমবঙ্গেই থাকে, ওয়েস্ট বেঙ্গলেই থাকে, এবং বিয়ের পরেও ওয়েস্ট বেঙ্গলেই আছে। ঘটনাটা ওখানেই হয়েছে। তা ঘটনাটা কি, অবভিয়াসলি বিয়ে হয়েছে, বিয়ের পরে যেরকম হয় লোকে একটা সময় ফ্যামিলি প্ল্যান করতে শুরু করে। ওরাও করতে শুরু করেছিল ফ্যামিলি প্ল্যান, কিন্তু সেই 2 বছরের মধ্যে ওর দুবার মিসক্যারেজ হয়। এবং মিসক্যারেজটা এমন সময় হয় বা এমন একটা টাইমে হয় যেটা খুব মানে মায়ের জন্যে তো, মানে কি বলবো, খুবই আম, ভয়ানক এবং ডেঞ্জারাস। ওর দুটো মিসক্যারেজ দুবার হয়েছিল 7 মাসে। মানে ও যখন 7 মান্থ প্রেগনেন্ট, তখন ওর প্রথম মিসক্যারেজ, মানে প্রথমবার যখন ও 7 মান্থ প্রেগনেন্ট তখন ওর প্রথম মিসক্যারেজ হয়। বললাম তো তোমাদেরকে 24 থেকে 26-এর মধ্যে ঘটনা। তো ধরো 24 বছর বয়সে যখন প্রথম ও প্রেগনেন্ট হয়, তখন ওর ঠিক 7 মাসে। এবং 7 মাসে জেনারেলি অনেক অনেক বাচ্চা থাকে। আর আজকালকার দিনে ডেফিনেটলি অনেক বাচ্চা আছে যারা 7 মাসে জন্মেও তাদেরকে বাঁচিয়ে দেওয়া যায়। আমার দুজন বন্ধু আছে যারা এরকম 7 মাসে হয়েছে, তারা আজকে অ্যাডাল্টস, মানে তারা আমার বয়সী, তারা আজকে বেঁচে পড়তে আছে। তো সেই কারণে 7 মাসে মিসক্যারেজটা, যারা এখানে মা বা যারা জানো তারা নিশ্চয়ই বুঝবে যে মানে লাইফ থ্রেটনিং একটা মেয়ের জন্য, একটা মায়ের জন্যে। বেবিটা ছেলে ছিল ওর, যখন মিসক্যারেজ হয়েছে। বুঝতেই পারছো 7 মাসে বাচ্চা ফর্ম করে যায়, বাচ্চা বোঝা যায়, এবং খুবই দুঃখের ব্যাপার। কারণ 7 মান্থে ওই মিসক্যারেজ হলে সেই বেবিকে তোমার নর্মাল ডেলিভারির মতনই ইয়ে করতে হয়, আম, মানে ডেলিভারি করাতে হয়, তবে সেটা হয়। সেটা খুবই দুঃখের ব্যাপার। যাই হোক, বয়সটা কম ছিল, সবাই ভেবেছে কিছু একটা হয়েছে। অনেকে ওকে দোষও দিয়েছিল, যেরকম হয়ে থাকে। শরীরের ওপরে খুব স্ট্রেন পড়ে এই সময়। যাই হোক, এইসব করতে করতে আম, তার বছর খানেক বাদে ও আবার প্রেগনেন্ট হয়। এবার সবাই নজরে চোখে চোখে রাখে। মানে পান থেকে চুন খসলে চলবে না, এটা করলে চলবে না, ওটা করলে চলবে না, সব করার পরেও সেকেন্ড টাইম, সেই 1 বছরের মধ্যে সেকেন্ড টাইম ও যখন প্রেগনেন্ট হয়, আবার এক্স্যাক্টলি 7 মাসে ওর মিসক্যারেজ হয়ে যায়। তখন আহ, মানে এত ভেঙে পড়ে, বুঝতেই পারছো। তখন ওর এরকম 24 না, তখন ওর 25 বছর, 25-26 বছর বয়স। একদম কমপ্লিটলি একটা মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়। কারো যদি পরপর এরকম দুবার মিসক্যারেজ হয়, একটা 7 মাসে এসে যদি ইফ ইউ লুজ ইউর বেবি, তোমার মেন্টাল ব্রেকডাউন হবেই। এবং মেন্টাল ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে আম, কিছুদিনের জন্যে ওর মানে কোনো রকম, মানে ও প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে। শ্বশুরবাড়ি এবং মায়ের ওখানে থাকছিল, কিন্তু
ওকে সান্ত্বনা দেওয়ার মতন কিছু ছিল না, মানে এটাতে সান্ত্বনা দেওয়ার মতো কিছু থাকে না। কিন্তু ওর শ্বশুর বাড়িতে ওর এক দিদি শাশুড়ি ছিলেন, মানে ওর যে দিদি শাশুড়ি ছিলেন তার ঘটনাটা খুব মানে ওনার একটু, উনি অবভিয়াসলি পুরোনো দিনের লোক, উনি এসব জিনিস অন্যরকমভাবে দেখেন আমাদের থেকে। ওনার একটু মনে হয়েছিল যে না, এই ব্যাপারটা ঠিক মেডিকেল বা বউয়ের কোনো দোষ আছে বা উম, কিছু নয়, এটা কোনো অন্যরকম ব্যাপার। এবং উনি যদিও আমরা জানি না কে, কাউকে উনি সন্দেহ করেছিলেন ওনার ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ কোনো রকমের কিছু একটা করছে, যার জন্যে ওর এরকম হচ্ছে পরপর দুবার। আর ওর হাজবেন্ড ওই বাড়ির একমাত্র ছেলে, মানে ওর শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, আরও ওর বোন আছে কিন্তু ছেলে ওই একটাই। এবং যেহেতু দুটো বাচ্চাই যারা যারা মিসক্যারেজ হয়েছিল, দুটো বাচ্চাই ছেলে ছিল, তো ওই জন্য হয়তো দিদি শাশুড়ির আরও একটু মনে হয়েছিল। তো ওনার দিদি শাশুড়ির বাপের বাড়ি ছিল, আমি প্রোনাউন্স করছি কিনা তোমরা বলে দিও ঠিক করে, হাবড়া বলে একটা জায়গা, নট হাওড়া বাট হাবড়া বলে একটা জায়গাতে। তো ও উনি ওকে বলেন যে, মানে ওনার শাশুড়িকে, ওর শাশুড়িকে বলে যে তুমি তোমাদেরকে একটা জায়গায় আমি নিয়ে যাব, আমার একটু সন্দেহ হচ্ছে, সেখানে গেলে তোমার সুবিধা হবে। তো তো সবাই, মানে বাড়ির ছেলেদেরকে এটা ওরা ডিসকাস করে না, তার একটা কারণ হচ্ছে হয়তো বাড়ির ছেলেরা এগুলো মানবে না, দ্বিতীয় কারণ হচ্ছে যে হয়তো ওকে যেতে দেবে না কারণ ওর শরীর তখন খুব খারাপ। তো মানে এই মানে এই মিসক্যারেজ হওয়ার ধরো 2 মাস বাদেই ওকে ওখানে নিয়ে যায়, গিয়ে একজন ভদ্রমহিলার সাথে ওর দেখা করানোর জন্য নিয়ে যায়। ভদ্রমহিলা মুসলিম, এবং ওখানে ওই জায়গাটায়, ওই পার্টিকুলার জায়গা যেখানে ওকে নিয়ে গেছিল, সেখানে সবাই ওনাকে বরে আম্মি বলে ডাকে, আম্মি বলে ডাকে। হুম। ওনার নাম কি কি বৃত্তান্ত এ কিছু জানে না। এবার এই আম্মির বিশাল বড় ফ্যামিলি এবং বড় বাড়ি ওখানে, কিন্তু আম্মি বাড়িতে থাকেন না, মানে ওনার যে বাড়ি সেটা বড় একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে যে একটা বাড়ি আছে যেখানে ওনার মানে ওনার ফ্যামিলি থাকে, তার একটু দূরে একটু বাইরে একটা আর একটা ঘর মতন আছে যেখানে উনি থাকেন, এবং ওখানেই উনি লোকজনের সাথে দেখা করেন। তো ও ওনার সাথে দেখা করতে যায়। তো উনি খানিকক্ষণ ওকে বসিয়ে ধ্যান করেন, মেডিটেট করেন, করে যা বলার দিদি শাশুড়িকে বলেন, ওর সামনে কোনো ডিসকাশন হয়নি, সেই জন্যে ও এক্স্যাক্ট ব্যাপারটা জানে না, কিন্তু এইটুকু জানে যে কেউ কোনো রকম টুকটাক মন্ত্রফন্ত্র করছিল যার জন্য এরকম হয়েছে। তখন আম্মি ওকে একটা সময় দিয়ে দেয় যে সেই দিনকেই হবে না, তার বোধহয় 7 দিন বাদে একটা পার্টিকুলার দিনে ও সন্ধেবেলার দিকে মাম্মির বাড়িতে ওদেরকে যেতে হবে। তো আবার ওরকম কাউকে না বলে ওকে নিয়ে যায়, এবং ওদেরকে ওখানে বসিয়ে রাখে, ওই বাড়িতে বসিয়ে রেখে উনি বলেন যে উনি আহ, আমার বন্ধুকে, মানে আম্মি আমার বন্ধুকে একটা টাকা দেন হাতে, একটা টাকা, এক্স্যাক্টলি একটা টাকা। তখন ও তখন বুঝতে পারছে না, তো ওর শাশুড়ি, দিদি শাশুড়ি, ননদ সবাই গেছে, বুঝতে পারছে না। তো দিদি শাশুড়ি বলে ওকে যে কবিতা তুমি নাও নাও, এটা নাও। তো ও হাত পেতে একটা একটা টাকা নেয়। তো উনি তখন বলেন যে আমি তোর আহ, গর্ভটাকে, মানে তোর বুমটাকে কিনে নিলাম। হ্যাঁ। তো ও তো কিছু বুঝতে পারে না, তো ও বলে যে তুই চিন্তা করিস না, সব ঠিক হবে, এই টাকাটা যখন, এই টাকাটা আমি ফেরত নেবো তোর কাছ থেকে, তুই চিন্তা করিস না, তোর বছর খানেকের মধ্যে ছেলে হবে, এবং তোর তোর খুব ভালো ফুটফুটে সুন্দর একটা ছেলে হবে, তারপরে আমি এই টাকাটা তোর কাছ থেকে ফেরত নেব। তো উনি বলেন তোমরা এখানে অপেক্ষা করো, বলে ওনার বাড়িতে ওদের বিশ্রামের ব্যবস্থা করে দেন। এবং রাত্রিবেলা, মানে রাত্রিবেলা মানে ধরো ভোর রাত্রিবেলা, এই ধরো 4টে নাগাদ ওকে একা, উনি বাড়ির পেছন দিয়ে হাঁটতে হাঁটতে একটা তোমার পুকুর মতন ছিল বা ধরো জলা জায়গা ছিল, সেখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওকে বলে যে তুই পুকুরে ডুব দে। এরকম করে ওকে 3বার পুকুরে ডুব দেওয়ায়, এবং ডুব দেওয়ানোর পরে উনি হাতে করে একটা শাড়ি নিয়ে এসেছিলেন, ওকে ওই শাড়িটা পরতে বলে, ওই ওর যে জামা কাপড় ছিল সেগুলো ছাড়িয়ে ও শাড়িটা পরতে বলে। তো শাড়িটা পরে তারপরে ভালো করে শাড়িটা ওকে পেঁচিয়ে টেঁচিয়ে দেয়,
দিয়ে ওরা হাঁটতে শুরু করে। এবার সকালের দিকে গ্রামে কি হয়, এটা গ্রামের দিকে, সকালের দিকে গ্রামে কি হয়, গ্রামের দিকে গরু চড়াতে বেরোয় রাখালরা। সবাই গরু ছাগল সব নিয়ে বেরোয়। তো ওই রাস্তা দিয়ে ওইরকম একটা মানে একজন তার গরু বাছুর নিয়ে যাচ্ছিল। তো একটা বাছুর ঠিক দলছুট হয়ে, কোনো কারণ নেই, দলছুট হয়ে এরা আলাদা যাচ্ছিল, এই আমি আর আমার বন্ধু। তো এরকম দলছুট হয়ে ওর কাছে চলে আসে। ওর কাছে চলে এসে একদম ওর কাছে এসে যেরকম আম, পাশে বসে না আমাদের বাড়িতে, যদি এরকম পেটস থাকে যেরকম পাশে এসে বসে, মুখটা ওর দিকে বাড়িয়ে দেয়, ও একটু আমি বলে ওকে একটু আদর কর আদর কর, ওকে বাছুরটাকে ও আদর করে। তারপরে আবার বাছুরটা দৌড়াতে দৌড়াতে মার কাছে, তার মার কাছে ফেরত চলে যায়। তখন আমি বলে, দেখেছিস আমি তোকে বলেছিলাম না তোর ফুটফুটে সুন্দর ছেলে হবে, তুই চিন্তা করিস না। তো এই অবস্থায় ওরা বাবার ওই আম্মির ছোট ঘরে ফেরত চলে আসে। ফেরত চলে আসার পরে আহ, আমার বার্থডে নয় আজকে, সরি, আমি গল্পের মাঝখানে বলতে বাধ্য হচ্ছি, আমার বার্থডে নয়। বার্থডেটা হচ্ছে গীতাদির একটা খুব মিষ্টি ডগি আছে যার নাম হচ্ছে বিগু। আজকে বিগু বাবুর জন্মদিন। আমার আজকে জন্মদিন নয়, বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য ইন অ্যাডভান্স। কখনো না কখনো তো আমার জন্মদিন হবেই, বাট তোমরা বিগু বাবুকে উইশ করবে, ঠিক আছে? ওকে, আমি আবার গল্পে ফেরত যাচ্ছি। তো তারপরে ওরা আম্মির বাড়িতে ফেরত চলে আসে, এবং ফেরত চলে এসে আম, আমার ওর জন্য ওর দিদি শাশুড়ি আর শাশুড়ি জামা কাপড় আরও নিয়ে এসেছিলো, কারণ ওরা জানতো কি হবে। তো সেই শাড়ি টাড়ি পরে নেয়। আর আম্মি ওকে বলেন যে প্রত্যেক দিন, মানে যেদিনকে এটা হয়েছে সেদিন থেকে মানে যেদিন যেদিনকে ওকে দিয়ে এটা করানো হয়েছে সেদিন থেকে যতদিন না ওর বেবি হচ্ছে ততদিন একটা পার্টিকুলার সময় ওকে বলে দেয় সন্ধ্যের সময় 15 মিনিট করে মেডিটেশন করতে, একটু মানে ধ্যান করতে। তো উম, ও শুনে চলে আসে। চলে আসে এবং আম, চলে এসে বাড়িতে শুরু করে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ও এই এই সময় যতবার ও ধ্যানে বসছিল, বা এই যে মেডিটেট করতে, যে আমি বলেছিলেন যে নাম নিয়ে মেডিটেট করতে বলেছিলেন, আম, তখন ওর মানে ওর মনে হয় যে ও মেডিটেট করতে পারছে না। ওর কিরকম যেন কেউ যেন ওর এরকম পিঠের ওপরে যদি তোমাকে কেউ চেপে ধরে নামিয়ে দিতে চেষ্টা করে, তোমার যেরকম অবস্থা হবে ওর সেরকম অবস্থা হচ্ছিল। ওর একটা বুকে পিঠে চাপ হচ্ছিল, ওর নিঃশ্বাসের কষ্ট, মানে একটা অদ্ভুত একটা সেন্সেশন হচ্ছিল যখনই ও এই মেডিটেট করতে বসছিল। কিছুতেই ও 10-15 মিনিট করতে পারছিল না। তখন আবার ওর দিদি শাশুড়িকে বলা হয় এবং তিনি তখন আম্মিকে বলেন যে এরকম হচ্ছে। তখন আম্মি বলেন যে ঠিক আছে, ও কটার সময় বসে আমাকে একটু বলবে, আমি তখন বসবো একদম ওর সঙ্গে, মানে ও বসবে ও যেখানে থাকে আর উনি বসবেন হাবড়াতে। তো এরকম করে ওরা প্রায় 6 মাস 7 মাস দুজনে মিলে একই সঙ্গে এই মেডিটেশনটা করতে থাকে। করতে 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 ওই যে 6-7 মাসের মধ্যে ও জানতে পারে যে ও আবার প্রেগনেন্ট। এবং তারপরে ওর মানে একদম মানে ডাক্তার দেখিয়ে বেড রেস্টে থেকে সব কিছু করে ওর একটা খুব সুন্দর ছেলে হয়েছে, এবং সে এখন অনেক বড়ও হয়ে গেছে, সে চাকরি করছে। তো এটা হচ্ছে ওর গল্প ছিল। বাট এন্ডিংয়ে হচ্ছে যে ও যখন ওর ছেলের 6 মাস মানে অন্নপ্রাশন হয়ে গেল, 6-7 মাস বয়স, কারণ ততদিন ও ট্রাভেল করতে পারছিল না, বুঝতেই পারছো, দুটো মিসক্যারেজ, তারপরে বাচ্চা হয়েছে, শরীরের ওপরে অনেক ধকল গেছে। তখন এই আমির বাড়িতে জিনিসপত্র নিয়ে যায়, ওই একটা টাকা, উনি আর কোনো পয়সা করি নেননি। সেই জন্য ওরা মিষ্টি, মানে ফল, সবজি এগুলো নিয়ে গেছিলেন ওনার জন্য, চাল এগুলো নিয়ে গেছিলেন, কারণ উনি পয়সা নেন না কারুর কাছে। তো নিয়ে গিয়ে ওনাকে দিল। উনি ছেলেকে দেখে বললেন খুশি তো, সবাই খুশি তো, খুব সুন্দর হয়েছে ছেলে, কিন্তু খুব ভালো হবে, এবং ছেলের জীবন খুব উজ্জ্বল, এবং তার মানে অনেক ব্লেসিংস দিলেন ওকে। দিয়ে বললেন যে আর কোনো ভয় নেই, এবার তুই ঠিক থাকবি, তবে হ্যাঁ আর তোর কোনো ছেলে মেয়ে হবে না, এটা উনি বলে দিয়েছিলেন যে আর তোর কোনো ছেলে মেয়ে হওয়ার চান্স নেই। তো যাদের আশার ছিল তারা এসে গেছে, মানে ওর কপালে, যা বলে না তোমার কপালে যতগুলো বাচ্চা আছে বা সামথিং, ওর সেগুলো হয়ে গেছে, ওর আর হবে না। এবং সিনসিয়ারলি ওর মানে একটাই ছেলে, ওর আর ওর পরে বাচ্চা কাচ্চা হয়ও নি।
অবশ্য সত্যি কথা বলতে কি ও সেরকমভাবে ট্রাইও করেনি, কারণ ওর ওই মিসক্যারেজের ভয়টা সারা জীবনই থেকে গেছে, কারণ ওটা যে কি বীভৎস ব্যাপার সেটা যারা উম, আহ, যারা জানো তারা বুঝতেই পারবে। তো এই ছিল আমার প্রথম গল্প। আমার বন্ধুর নাম আমি চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ আমি ওর নামটা বলতে চাই না এখানে। বাট তোমাদের কিরকম লাগলো এই গল্পটা? এটা মানে এটা বেসিক্যালি একটা কালো জাদুর গল্প বা ব্ল্যাক ম্যাজিকের গল্প। কেউ ক্ষতি করার চেষ্টা করেছিল। ও এখনো পর্যন্ত জানে না যে এটা কে করেছিল, বাট মানে মোটামুটি ও এইটুকু বুঝেছে যে খুব নিয়ার আত্মীয়র মধ্যেই কেউ এই কাজটা ওর ওপরে করছিল। কেন করছিল? অবভিয়াসলি মানুষের লোভ এবং হিংসার কোনো শেষ নেই, সেই জন্য করছিল। উম, তো এই ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো তোমাদের? না না ঈশানী, নো প্রবলেম, তুমি বুঝতে পারো নি, ইটস ওকে। আমাকে বার্থডে উইশ করো যখনই হবে, আমার কোনো অসুবিধা নেই। আই ওন্ট মাইন্ড গেটিং আ বার্থডে উইশ এভরি মান্থ অলসো। ওনার সাথে এরকম হলো কেন? তার কারণ হচ্ছে যে ওনার শ্বশুর বাড়ির দিকের কোনো একজন লোক চাইছিল না যে ওর বাচ্চা হোক, ওদের দিকটা বাড়ুক। বুঝতেই পারছো, কেউ কোনো শত্রুতা করেছিল কেউ, সেই জন্য হচ্ছিল ওনার সাথে এরকম, সুচরিতা। ওকে ওর ওপরে কোনো মানে কোনো মন্ত্রতন্ত্র করেছিল, সেই জন্য ওর ওরকম অবস্থা হচ্ছিল। তোমার এক্সপিরিয়েন্স আছে, তোমার কিন্তু এসে গল্প বলার কথা ছিল রূপশ্রী, কিন্তু তুমি আসোনি। 31 তারিখে আসার কথা ছিল আমি শুনেছিলাম, কিন্তু তুমি আসোনি। কেন আসোনি? একটু এসে বলবে তো, গল্প তাহলে আমরাও শুনতে পারবো। একটু টাইম করে এসো, টাইম করে আসলে আমরাও শুনতে পারবো। যাই হোক, আশা করি সকলের ভালো লেগেছে। আমি যাচ্ছি আমার পরের গল্পতে। এই গল্পটা আমার পার্সোনালি শোনার পরে মনে হয়েছে যে আমাদের বলে না কর্মফল, সেই কর্মফল আমি জানি না, সবাই মানে আমার বাবা বলতেন যে আম, মানে স্বর্গ নরক যাই আমরা জানি সে এই পৃথিবীতেই আছে। আমরা যা কাজ করব তার ফল আমাদেরকে পেয়ে যেতে হবে। অথবা যদি অন্য লোক মানে অন্য কিছু বিশ্বাস করতে হয়, তাহলে জানতে হবে যে আমাদের অনেকগুলো জন্ম হয় সেগুলোর সেই সেইগুলোর জন্য, কর্মের জন্য, ভালো কর্ম করলে ভালো, খারাপ কর্ম করলে খারাপ। মানে আমরা যারা বিশ্বাস করি এই ব্যাপারে, কিন্তু এই গল্পটা শোনার পরে আমার মনে হয়েছিল যে একদম কিছু কিছু সময় কর্মফল একদম হাতে হাতে লোকের এসে যায়। তো এই গল্পটা যে আমাকে বলেছে সে থাকে বা এই ঘটনা যেখানে হয়েছে সে থাকে একটা জায়গা যার নাম হচ্ছে লাক্সামবার্গ। হুম। এটা একটা খুব ছোট একটা দেশ, হয়তো তোমরা শুনেছো হয়তো তোমরা শোনোনি। লাক্সামবার্গ হচ্ছে তোমার একটা দেশ মানে যার চারদিকে হচ্ছে তোমার জার্মানি, বেলজিয়াম আর ফ্রান্স। হ্যাঁ। তিন দিকে মানে তিন দিকে এইটা দিক, একটা দিকে একটু সমুদ্র। এটা খুবই ছোট্ট, মানে ইটস আ ভেরি স্মল কান্ট্রি। মানে পৃথিবীতে স্মলেস্ট কান্ট্রি বলে ভ্যাটিকানকে, তারপরেই ধরো লাক্সামবার্গ, খুবই ছোট একটা দেশ। এবং এই লাক্সামবার্গে এই ঘটনাটা ঘটে যে আমার যে বন্ধু থাকে ওখানে, সে ওখানে এই ঘটনাটা কারো কাছে শুনে আমাকে বলে মানে আমাকে বলেছে। সো ব্যাপার হচ্ছে কি, ওখানে একটা কাপল থাকতো। ওখানে একটা কাপল থাকতো, যেখানে কি না হাজবেন্ডটা ভীষণ অ্যাবিউজিভ ছিল। মানে খুবই উম, কি বলবো, কন্ট্রোল ইস্যুস ছিল হাজবেন্ডের। মানে মারধর, গালাগালি, বউয়ের ওপরে প্রচণ্ড সন্দেহ করতো। আম, আর ওরা ঠিক শহরে থাকতো না, একটু গ্রামের দিকে থাকতো, বড় বাড়ি। এবং উনি মানে হাজবেন্ড হচ্ছে তোমার চাষবাস করে, মানে ওনার ক্ষেত খামার যাকে বলে ছিল। তো আর ওর ওয়াইফ ওখানেই ওই গ্রামেই একটা জায়গায় ছোটোখাটো কিছু একটা কাজ করতো, প্লাস হাজবেন্ডের সঙ্গে সঙ্গে তোমার ক্ষেত খামারেরও কাজ করতো। তো উনি মানে কথায় কথায় বউকে সন্দেহ করতেন, কথায় কথায় চট থাপ্পড় লাগিয়ে দিতেন। হয়তো ধরো বাজারে গেছে মেয়েটা, বাজার থেকে আসতে একটু দেরি হলো, ব্যাস সঙ্গে সঙ্গে ওনার সন্দেহ হয়ে যেত যে নিশ্চয়ই কারোর সাথে কোনো সম্পর্ক আছে, এর কোনো রকম অ্যাফেয়ার করছে। মানে নিজের যে ইনসিকিউরিটিটা সেটা বউয়ের ওপরে ভীষণভাবে উনি চাপিয়ে দিতেন। এবং
প্রচণ্ড মারামারি করতেন। আর মেয়েটা সেরকম কেউ ছিল না, মানে বাবা মা ছিল না, আত্মীয় স্বজনও ছিল না, এবং যাওয়ার মতন ওর জায়গা ছিল না। বুঝতে পারছো? এই যে ঘটনা আমাদের মেয়েদের জীবনে হয় না, এটা সমস্ত দেশে, পৃথিবীর সমস্ত দেশে কিন্তু এক। তোমরা যদি শুধু ভাবো যে আমাদের দেশে বা আমাদের বাংলাদেশেই শুধু এরকম হয়, এই কথাটা ঠিক নয়। এরকম মেয়েদের অবস্থা প্রত্যেকটা দেশেই। হ্যাঁ, কিছু মেয়ে থাকে যাদের জীবনটাই এরকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্সে এরকমভাবে খারাপই হয়ে যায়, নষ্টই হয়ে যায়। যাই হোক, তো যেরকমভাবেই দিন কাটছিল এবং দিন চলছিল, করতে করতে একটা সময় যা হয়, মানুষ তো, মানুষের সহ্যর একটা শক্তি বা সহ্যর একটা ক্ষমতা একটা লিমিট পর্যন্ত থাকে। সেই লিমিটটা পেরিয়ে গেলে মানুষ আর পারে না, মানে সহ্য আর হয় না। তো ও ওখানে একজনের কাছে, একটা লোকাল একজন ছিল, সে ওকে অনেক সাহায্য করতো এবং অনেক সাপোর্ট করতো। তো ওকে বলে যে তুমি নিজের আত্মরক্ষা করতে শেখো। তোমার কি হবে ওর বাড়ি ছেড়ে দিলে সেটা তুমি পরে চিন্তা করে দেখো, আগে তুমি নিজের আত্মরক্ষা করো। এই যে রোজ তুমি মার খাও, রোজ তোমার মনে হয় না যে তোমার নিজেকে একটু বাঁচানো দরকার? তো ও বলে যে আমি কি করব। তো ওই ভদ্রলোক, মানে ওই বয়স্ক একজন ভদ্রলোক, তার সান্নিধ্যে এসে তার সঙ্গে থেকে ভদ্রলোক ওকে গুলি ছোড়া শেখায়, মানে ওকে বন্দুক চালানো শেখায়। তো বন্দুক চালানো শেখায় এবং ও শিখে, মানে ও আস্তে 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 ও এই জিনিসটা শিখে যায়, মানে বন্দুক চালানো শিখে যায়। তো এবং পয়সা জমিয়ে এখান থেকে কেটে ওখান থেকে কেটে, যাতে হাজবেন্ড বুঝতে না পারে, এই করে ও একটা একটা বন্দুক কিনেছিল নিজের আত্মরক্ষার জন্য। তো একদিন যেরকম ওদের বাড়ির সামনে, মানে ওদের বাড়িটার ওখানটাতে যেরকম হয়, গ্রামের বাড়ি যেরকম ধরো বাড়ি, তার বাইরে ওদের একটা বড় জায়গা ছিল, মানে ঠিক ক্ষেত নয়, বড় জায়গা ছিল। সেখানে একটা খুব সুন্দর গাছ ছিল, খুব সুন্দর গাছ। গাছটাতে আম, কোনো একটা সময় যখন বিয়ের প্রথম প্রথম এদের এরকম ঝামেলা শুরু হয়নি, তখন ও হাজবেন্ড ওকে একটা দোলনা বেঁধে দিয়েছিল ওখানে, সেটাতে ও খুব বসতে ভালোবাসতো। ও গাছটা ওর খুব প্রিয় ছিল, মানে ওর কোনো আপনজন ছিল না, ও গাছের কাছে বসেই হয়তো অনেক কথা টথা বলতো এরকম, মানে ও অনেক সময় কাটাতো ওই গাছটাতে। যাই হোক, তো গাছটা কেন ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, একদিনকে খুব ঝগড়া, মানে সেই ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে যে, মানে ও ও একটা, ও বোধহয় কোথায় কিছু কিনতে গেছিল, দেরি হয়েছে আসতে, ওখানে মানে ওর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওর সাথে কোথায় গেছিলে কেন গেছিলে করে চট থাপ্পড় শুরু করে দিয়েছে। মানে চট থাপ্পড় শুরু করে দিয়ে ওকে মারতে শুরু করে দিয়েছে, আর করতে করতে ও পড়ে গেছে মাটিতে। পড়ে যাওয়ার পরে না, ওই যে বললাম না সহ্য শক্তিটা বন্ধ হয়ে গেছিল, তো এরকম ও বন্দুকটা বার করে নিয়েছে। বন্দুকটা বার করে নিয়েছে, বার করে নিয়ে হাজবেন্ডকে বলেছে আর কিছু করলে আমি তোমাকে গুলি মেরে দেবো। কিন্তু যেহেতু এতদিন ধরে ওর ওপরে অত্যাচার করেছে, এবং ওই ওর হাজবেন্ডের তখন মনে হচ্ছে যে বন্দুক ধরেছে, ও ছুটতে পারবে না আমাকে বন্দুক, ওর ওর দ্বারা হবে না। তো মানে ও ও গাড়ির থেকে নেমে গাড়ির সামনে আছে, তো আর হাজবেন্ড যেখানে দাঁড়িয়েছে তার পেছনে হচ্ছে গাছটা। তো বলেছে যে মারো মারো মারো, আমাকে মারো, মারো, গুলি করো গুলি করো, দেখি তোমার কত সাহস, গুলি করো গুলি, মানে ওকে টন্ট করছে, গুলি করো গুলি করো, করো গুলি। বলে ও গুলি, মানে বন্দুকটা ধরে ট্রিগারটা টিপে দিয়েছে। ট্রিগারটা টিপে দেওয়ার পরে গুলিটা হাজবেন্ডের মাথার এখান দিয়ে বেরিয়ে গাছে গিয়ে লেগেছে, গাছে গিয়ে ঢুকে গেছে বন্দুকটা। তখন মানে একটু সময়ের জন্য হাজবেন্ডটা একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপরেই আবার নিজ মূর্তি ধারণ করে ওর কাছে এসে বলেছে যে শোনো তুমি, বলে বলে ওকে একটা ঠাস করে থাপ্পড় মেরেছে, মেরে ওকে মাটিতে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বন্দুকটা ওর হাত থেকে নিয়ে নিয়েছে, নিয়ে নিয়ে গুলিটা খুলে, মানে গুলির যে চেম্বারটা সেটা খুলে দিয়েছে, সেটা খুলে দিয়ে বলেছে যে তুমি আমার কাছ থেকে ফ্রি হতে চাও, মানে আমাকে ছেড়ে দিতে চাও? আমাকে ছেড়ে দিতে হলে আমাকে গুলি মেরো না, নিজেকে গুলি মারো, তবে তুমি আমার থেকে ফ্রি হতে পারবে। যাও যাও, আর আমাকে এইসব দেখাতে এসো না, গিয়ে বাড়িতে গিয়ে রান্না করো, এরকম বলে চলে গেছে। তো এই হতাশায়, মানে এই যে ওর যেটাই, যেটুকু সেলফ কনফিডেন্স হয়েছিল ওই বন্দুক চালানো শিখে, সেদিনকে ওর সেই হতাশা ওকে একেবারে কমপ্লিটলি ওভারটেক করে। মানে ওর মনে হয় যে ওর জীবনে আর কিচ্ছু হবে না, এমনিতেই ওর ডিপ্রেশনে ভুগছিল। আর ওর বাচ্চা কাচ্চা হয়নি, কারণ অবভিয়াসলি এইরকম ডিপ্রেশনের মধ্যে বাচ্চা কাচ্চা হওয়া মুশকিল। তো ও সেদিনকে রাত্রিবেলা ওই উম, গাছের দড়ি বেঁধে নিজেকে শেষ করে দেয়।
অনেকেই হয়তো তোমরা বলতে পারো যে এটা মানে বোকার মতো কাজ, মানে সাহসী লোকে হলে করতো না, কিন্তু আমরা তো ওর জায়গায় নেই, ওর দুঃখ কষ্টটা আমরা বুঝতে পারছি না। মানুষ কোথায় পৌঁছে গেলে নিজের জীবন নিতে পারে, সেটা আমাদের জাজ করা উচিত না। তো ওরকম, তো লোকজন আসে, মানে যারা আসে, পরের দিন পুলিশ টুলিশ আসে ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে মানে হাজবেন্ডের সেরকম কোনো তাপ উত্তাপ নেই। সে তখন পুলিশ জিজ্ঞেস করে যে আপনি জানতেও পারলেন না যে রাত্রিবেলা এরকম আপনার বউ যে আত্মহত্যা করলো? তখন ও এরকম ঘাড় জাকিয়ে বলে যে আমি জানি না ও কোথায় কোথায় থাকে, রাত্রিরে কোথায় থাকে কোথায় যায়, ওর যাওয়া আসার কোনো ঠিক নেই, আমি আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কিছুই জানি না। আর তাছাড়া মরে যাওয়ার দরকার কি ছিল? ওর আমাকে ভাল লাগছিল না, আমাকে ছেড়ে দিতে পারতো। আমি এরকম এরকম জিনিস, মানে অ্যাজ এফ ওর মরে যাওয়াটা ওর কাছে অতটা দুঃখজনক নয় যতটা ওর কাছে একটা ট্রাবলসাম ব্যাপার, মানে একটা মাছি আমার গায়ে বসেছে, বা মাছ যে তাকে তাড়াতে হবে, সে মানে তাকে মারতে হবে, সেরকম একটা ব্যাপার, মানে বুঝতেই পারছো উনি লোকটা কিরকম। তো যাই হোক, তো পুলিশরাও মানে প্রমাণ হয়ে যায় যে ও আত্মহত্যা করেছে, একে কোনো মানে ও সবাই জানতো যে ওটা ওরকম, কিন্তু যেহেতু ভদ্রমহিলা কোনোদিন কমপ্লেন করেনি, পুলিশ কিছু করতে পারবে না, তো কোনো প্রমাণ নেই। যাই হোক, এইটা হয়ে যাওয়ার 2-3 মাস পর থেকে ভদ্রলোক লক্ষ্য করতে শুরু করেন, মানে ওই হাজবেন্ড লক্ষ্য করতে শুরু করেন যে এই যে বড় গাছটা, হারা ভাড়া যা একটা সুন্দর গাছ ছিল, সেই গাছটা আস্তে আস্তে মরে যেতে শুরু করেছে। মানে গাছটা না কিরকম একটা যেন ফাঙ্গাস লেগে গেছে গাছটাকে, আর ঠিক মতন গাছটা, মানে ওরা অনেক চেষ্টা করে গাছটাকে বাঁচানোর জন্য, কারণ আহ, মানে লোকটা বউকে মারতো কিন্তু নিজের জিনিসপত্র, মানে নিজের জায়গা জিনিসপত্র খুবই পছন্দ করতো। তো গাছটাকে বেশ অনেক দিন গাছটাকে বাঁচানোর চেষ্টা করে, লোক ডেকে এই ডেকে ওইটা করে ওটা করে গাছটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো কারণেই গাছটাকে বাঁচানো যায় না, বাঁচাতে পারছে না। তো এরকম করতে করতে বছর খানেক হয়ে গেছে, তখন একটা লোককে ডেকেছে, ডেকে বলছে যে এই গাছটাকে আর বাঁচানো যাবে না, মানে গাছ এবার শুকাতে শুরু করে দিয়েছে। মানে শিকড় শিকড়ও শুকতে শুরু করেছে, গাছ দেখলে যারা গাছ জানে তারা বুঝতে পারে। তো বলে যে তুমি এটা কি কাটার জন্য তুমি কত টাকা নেবে? তো ওই লোকটা বলে, যাই হোক বলে একটা, ওরা তো ইউরোতে বলে কিছু একটা বলে, তখন ওকে বলে ছেড়ে দাও, তোমার দরকার নেই, এত টাকা আমি তোমাকে দেবো না, আমি নিজেই করে নাও। তো পরের দিন ও করে কি, ওর কাছে অনেক এক্সপ্লোসিভ ছিল, মানে ও মানে ওর কার কোনো একটা কাজে লেগেছিল বা কিনে নিয়ে এসেছিল, আমি ঠিক জানি না। সেই মানে এক্সপ্লোসিভস গাছের চারিপাশে এরকম করে বাঁধে, এক্সপ্লোসিভসগুলো, হ্যাঁ, বেঁধে ও দূর থেকে ও বন্দুক নিয়ে ওই এক্সপ্লোসিভে একটা গুলি করবে, মানে গুলি করলেই তো এটা ইগনাইট হয়ে যাবে, গোটা জিনিসটা ফেটে যাবে। মানে গাছটাকে ও একদম পুরো উখ যাকে বলে উপড়ে ফেলে দিতে চাইছিল, মানে একদম পুরো বাস্ট করে দিতে চাইছিল বোমের মতন। তো ওরকম বন্দুকটা ছুঁড়ে ছুঁড়ে গাছটার ওই ওই এক্সপ্লোসিভের উপরে গিয়ে গুলিটা লাগে, এবং গাছটা যথারীতি এরকম বাস্ট হয়ে যায়। কিন্তু যখন গাছটা বার্স্ট করে, ওই যে তোমাদের বলেছিলাম যে ও ওই ওকে গুলি মেরেছিল 1 বছর আগে, সেই গুলিটা গাছের মধ্যে লেগেছিল, মানে গুলিটা গাছের মধ্যে ঢুকে গেছিল। ওই বার্স্টিং এ গুলিটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে সোজা ওর এইখানটাতে গিয়ে ঢোকে লোকটার, একদম মানে একদম বুক চিরে গুলিটা ঢুকে যায়। সেই দিনটা ছিল সেই দিন যেদিনকে ওর বউ আত্মহত্যা করেছিল। সেই দিনের ঠিক 1 বছর বাদে ওকে ওই গাছটাকে উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ওই গুলিটা, গাছের অন্য কোনো জিনিস না, ওই গুলিটা ওর বুকের মধ্যে ঢুকে যায়, এবং মিনিট 5-10 মধ্যে ওর মৃত্যু হয়। এবার তোমরা কি বলবে? এটাকে কর্মফল বলবে কি বলবে না? গাছটার সাথে হয়তো মেয়েটার সম্পর্কটা সেরকমই ছিল, গাছটা ওর রক্ষক রক্ষক ছিল, যে গাছ কি ওর হয়ে প্রতিশোধটা নিল, কারণ মেয়েটা তো ফেরত আসেনি, মানে এখানে তো ভূতের কোনো ব্যাপার ছিল না। অথবা হয়তো মেয়েটার স্পিরিট ওই গাছটার মধ্যে ছিল, আমি জানি না। কিন্তু ওই গুলিটা এসে ওর লাগে, এবং ওখানেই মানে 5 থেকে 10 মিনিট, মানে যারা আশেপাশে দেখেছিল তারা বলেছিল যে মানে নিমিষের মধ্যে গুলিটা এসে লাগলো, এবং তার 5-10 মিনিটের মধ্যে এমন লাগলো যে ওকে আর বাঁচানো, মানে ওকে হসপিটালেও নিয়ে যাওয়া গেল না, ওখানেও মরে গেল।
এটা হচ্ছে আমার মনে হয় যে এটা পুরো কর্মফলের গল্প, মানে তুমি যেরকম করবে ঠিক তোমার সঙ্গে সেরকম হবে। এত হাতে নাতে হয় না, কিন্তু এটা হয়েছিল। এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। কেমন লাগলো? থ্যাংক ইউ রূপশ্রী। হ্যাঁ ঠিক, লোকের ক্ষতি করে ভালো থাকা যায় না। থ্যাংক ইউ। হ্যাঁ গো গীতাদি, মেয়েরা চিরকাল নিপীড়িত। কোনো না কোনোভাবে যদি তোমার কিছু জিনিস কিছু থাকে বা না থাকে, সব কিছুর জন্যেই নিপীড়িত হতে হয়। বাট হ্যাঁ, আমাদের মধ্যে সেরকম শক্তিও আছে, আমরা তার আগেনস্টেও দাঁড়াতে পারি। এরকম না যে আমরা পড়ে পড়ে সবসময় আহ, তাড়না সহ্য করব বা কষ্ট সহ্য করব। বাট আমার এই গল্পটা দুর্দান্ত লেগেছিল, মানে খুব মজা হয়েছে, মানে মজা বলবো না, খুব খুশি হয়েছিলাম, মনে খুব শান্তি হয়েছিল শুনে যে 1 বছরের মধ্যে এই লোকটা মারা গেছে। সত্যি গর্বফল। ঠিক বলেছো তন্দ্রা। ওকে, আমি একটু জল খাই এবং তারপরে তোমাদেরকে থার্ড এবং লাস্ট গল্পটা শোনাবো। থার্ড এবং লাস্ট কলটা খুব দুঃখের। ভয় তো আমার লাগেনি শুনে, আর আমি জানি না তোমাদের ভয় লাগবে কিনা, হয়তো লাগবে না। দুঃখ হবে গল্পটা শুনলে। এই গল্পটা হয়েছে, আজকে অরূপা আসেনি, বাট অরূপা হলে জায়গাটা বলতে পারতো। তোমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা আছে, তোমরা সবাই জানো। সেখান সেখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে প্যালোস ভেরদা। মানে ধরো একটা পাহাড়ি জায়গা, হিলি জায়গা, পাহাড়ি বলবো না, হিলি জায়গা। সেখানে থেকে তোমার প্যাসিফিক ওশনটা দেখা যায়। কারণ আমেরিকার একটা দিকে আটলান্টিক ওশন, অন্য দিকটা প্যাসিফিক ওশন। ঠিক আছে? ইস্টার্ন সাইড অফ আমেরিকাতে তোমার আটলান্টিক ওশন এবং ওয়েস্টার্ন সাইড অফ আমেরিকাতে তোমার প্যাসিফিক ওশন। তো ওই দিকটা থেকে প্যাসিফিক ওশন দেখা যায়। প্যাসিফিক ওশনকে বাংলায় বলে বোধহয় প্রশান্ত মহাসাগর, তাই তো, ইফ আই এম নট মিস্টেকেন। তো প্রশান্ত মহাসাগর দেখা যায়। তো এবার এই হিলি যে জায়গাটা, মানে বেশ উঁচু একটা কি বলবো তোমার পাহাড়ি হিলি জায়গা, সেখানে লোকে এক তো খুব সিনিক, খুব বিউটিফুল সিনারি ওখানে। সেখানে লোকে হাঁটতেও যায়, হাইকিং করতে যায়, ট্রেলস আছে। এবং সেখানে গিয়ে তোমার খুব সুন্দর ছবি ওঠে ওখানে, মানে বিউটিফুল জায়গার ছবি তোলে। মানে দু রকম রাস্তা আছে, একটা হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে হাঁটার, বা পাহাড় বা হিলের ওপর দিয়ে হাঁটার। আর একটা হচ্ছে তোমার নিচ দিয়ে যাওয়ার, মানে সমুদ্রের কাছাকাছি। তো ওখানে ধরো এই গল্পটা ধরো 2017-18 আমি শুনেছি। আমার এক বন্ধু থাকে ওখানে। উম, সে গল্পটা শুনেছিল একজন তোমার ওখানে তোমার এমার্জেন্সি ওয়ার্ক, মানে এমার্জেন্সি নাম্বার আছে তো আমাদের যেরকম 100 পুলিশের, ওদের ওখানে এমার্জেন্সি নাম্বারটা হচ্ছে 911 ওরা বলে। ওরা বলে মানে ওরা ডায়াল করে। তো সেই 911-এর অপারেটর, মানে যারা 911-এর ফোন নেয়, সেরকম একজনের কাছ থেকে এই গল্পটা শুনেছিল। মানে তিনি গল্পটা বলেছিলেন ওকে, যে ওনার এক কলিগ, মানে 911 অপারেটরের একজন কলিগ, যে ও 911 অপারেটর, সে একটা কল রিসিভ করে। কারণ ওদের ওখানে 911 ফোন করলে তুমি পুলিশকে ডাকতে পারো, মেডিকেল করতে পারো, বা তোমার যদি আম, আগুন লেগে যায়, ফায়ার ডিপার্টমেন্ট, তিনটেকেই তুমি ডাকতে পারো। মানে ফোন করলে ওরা জিজ্ঞেস করে যে কোন সার্ভিস, এবং তোমাকে সেই সার্ভিসে ওরা কানেক্ট করে দেয়। এটা ওদের সিস্টেম। তো আমাদের এখানে দমকলের নাম্বার আলাদা, পুলিশের নাম্বার আলাদা, কিন্তু ওদের ওখানে ওটা একটা নাম্বারেই সব কিছু হয়। তো যাই হোক, তো একটা ফোন ফোন পায় যে একজন ফোন করেছে, ফোন করে বলছে যে প্লিজ আমাকে বাঁচাও, আমি এই মানে হিল থেকে, মানে ক্লিফ, মানে হিলের যে একটা ক্লিফ জায়গা ছিল, সেখানে খাদ মতন ছিল, সেখান থেকে ও পা স্লিপ করে নিচে পড়ে গেছে, ওর পা ভেঙে গেছে, মানে ওর একটা পা, বাঁ পা না ডান পা, ভেঙে গিয়ে মানে পুরো হাড় বেরিয়ে গেছে। তো ও ওখানে পড়ে আছে, প্লিজ, এরকম কথা বলতে বলতে হঠাৎ একটা খুব স্ট্যাটিক আওয়াজ হয়, ক্যাঁ করে আওয়াজ হয়। ও মানে ভদ্রমহিলা, ভদ্রলোক না ভদ্রমহিলা আমি ভুলে গেছি, যে অপারেটর ছিলেন,
সে জিজ্ঞেস করছে যে আপনি কোথা থেকে বলছেন, আপনি কোথা থেকে বলছেন, আপনি কোথা থেকে বলছেন, বলতে বলতে একটু একটু আওয়াজ যেরকম হয় না, ফোন যখন লাইন ব্রেক করতে থাকে তখন যেরকম একটা তোমার স্ট্যাটিক আসে, মাঝখানে কথা শোনা যায় না, ঠিক সেরকম হচ্ছিল, হয়ে কলটা ড্রপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো ততক্ষণে ও লিখতে শুরু করে দিয়েছে, মানে সিস্টেমে বলতে শুরু করে দিয়েছে যে এরকম এরকম যেতে হবে। তো যেহেতু এটা রেস্কিউ, সেহেতু পুলিশ যাবে না, বাট ওদের ফায়ার ডিপার্টমেন্ট যাবে। ওদের ফায়ার ডিপার্টমেন্ট এইসব রেস্কিউ কাজ টাজ করে, মানে আগুন নেবানোরও কাজ করে, আবার রেস্কিউর কাজও করে। তো ওরা মোটামুটি জানতে পেরেছিল কোথায় এই জায়গাটাতে, তো এবার খুঁজতে শুরু করে। তো খুঁজতে যখন শুরু করে তখন ওপরে ওদের হেলিকপ্টারও থাকে, নিচে মানুষও খুঁজতে শুরু করে, মানে হিলটার ওপরে খুঁজতে 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 একটা মানে ওর মোটামুটি একটা পিং লোকেশন ওরা পেয়েছিল, যতটুকু সময় কথা বলেছে একটা লোকেশন পেয়েছিল। কারণ আজকাল তো অনেক টেকনোলজি এগিয়ে গেছে, আর আমি 2017-র কথা বলছি, তখন আরও মানে তখন তো টেকনোলজি মোটামুটি, মোটামুটি কেন, জিপিএস তখন ভালোভাবে ইউজ করা যায়। তো ওরা পিং করেছিল সেই জায়গাটাতে, ওরা পৌঁছে যায়, পৌঁছে গিয়ে দেখে যে এই যে তোমরা নিশ্চয়ই জানো আজকাল অনেকে সেলফি স্ট্যান্ড ইউজ করে, লম্বা মতন একটা, যার যার আগে ফোন লাগিয়ে লোকে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এরকম সেলফি বানায় বা ভিডিও বানায় বা এরকম করে। তোমরা নিশ্চয়ই দেখেছো, বা হয়তো তোমাদের আছেও সেলফি, সেলফি স্টিক বলে যেটাকে, সেই একটা সেলফি স্টিক আর তার সঙ্গে একটা ফোন ওখানে পড়ে আছে। তখন ওরা বুঝতে পারে যে এখান থেকেই ওই লোকটা পড়ে গেছে। তো ওদেরকে তো নামতে হবে, ওপর থেকে নিচে নামতে হবে দেখার জন্যে। তো দুজন এরকম ওই ফায়ার ডিপার্টমেন্টের দুজন নামতে শুরু করে, হিলটা দিয়ে নামতে শুরু করে, নামতে শুরু করছে, মানে একদম বেশ খাড়া জায়গা, মানে জায়গাটা মানে গর্ত টর্ত খুব কম, মানে মোটামুটি এরকম সোজাই ড্রপটা ওপর থেকে নিচ, এর মধ্যে একটা জায়গা ছাড়া পুরো মানে একদম সোজা পড়ে যেতে পারো। তো ওরা দেখতে দেখতে একটা জায়গায় এরকম একটা এরকম একটু ঢাল মতন বেরিয়ে আছে, বেশ অনেকটা নামার পরে এরকম একটা ঢাল মতো বেরিয়ে আছে, সেটার উপরে দাঁড়িয়ে ওরা বলছে না আমরা তো এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। দেখার চেষ্টা করছে যে আর কতটা দূর নামতে হবে, কারণ ওদেরকে শুধু নামতে হবে তাই না, যে আছে তাকে রেস্কিউ করেও তো নিয়ে আসতে হবে বা কোথাও থেকে বের করতে হবে, যাই হোক ওটা চিন্তা করছে। করতে করতে ওদের মধ্যে একজন ওই ঢালের ঠিক নিচে একটা ব্যাগ দেখতে পেয়েছে। একটা রাকস্যাক মতন ব্যাগ দেখতে পেয়েছে। তো ও বলছে যে তুমি দাঁড়াও, আমি এর নিচে যাচ্ছি। তো ওই ঢালটা এরকম ধরো ঢাল, এর ঢালের ঠিক এই নিচটাতে ব্যাগ দেখতে পেয়েছে। তো ও নিচে নেমেছে, নিচে নেমে ব্যাগটাকে যেই সরিয়েছে, দেখছে মানে ওইখানটাতে যেখানে ব্যাগ পড়েছিল ওই ঢালের নিচটা একটা গর্ত, মানে একটা গুহা মতন, মানে ছোট্ট খাট্ট একটা গর্ত মতন বলতে পারো, গুহাও বলবো না, একটা গর্ত মতন। তার মধ্যে ও গাছপালা হয়ে আছে, সেটা একটু সরিয়ে দেখছে যে একটা মানে একটা কঙ্কাল, মোটামুটি তো ছেঁড়া ছোড়া ছেঁড়া খোড়া জামা কাপড় পরা, মানে জামা কাপড়গুলোও গলতে শুরু করেছে। আহ, মানে গায়ে তো মানে কোনো মাংস টাংস নেই, সে মানে এমনি পুরো স্কেলিটন একটা এরকম। তখন ওর ওপরে যে আছে সে বলছে যে কিছু পেলে, তো বলছে যে হ্যাঁ পেয়েছি, কিন্তু এ তো মনে হচ্ছে না ফোন করেছে। কিন্তু ওই ব্যাকপ্যাকের কাছে একটা পুরনো ফোন পড়েছিল, কিন্তু একটা ফোন পড়েছিল, কিন্তু সেই ফোনটা বন্ধ হয়ে গেছে। তোর বলছে কি পেয়েছে, বলছে যে মনে হচ্ছে এটা অন্য কেউ, কারণ একে তো দেখে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট 2 বছর নয় তো তার থেকেও বেশি সময় ধরে এ এখানে আছে। তো বলছে না এটা কি তোমরা কি মজা করছো, মানে মানে একটু মজা করছো নাকি, কি সিরিয়াস ব্যাপার, কারুর লেগেছে, কেউ এরকম ফোন করেছিল? তোরা বলছে না না আমরা জাস্ট তোমাকে বলছি আমরা যা দেখছি এখানে। এই কথা বলতে বলতে আর একজন যে উপরে দাঁড়িয়েছিল সে হঠাৎ নিচ থেকে, আরো নিচ থেকে শুনছে একটা ক্ষীণ গলা, একটা খুব সরু গলায় কেউ বলছে হেল্প মি বলে চিৎকার করছে, আই এম হিয়ার হেল্প মি এরকম বলছে। তখন ও বলছে যে দাঁড়াও তোমরা সবাই চুপ করো, আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এদিকে সমুদ্রের আওয়াজ আছে, বুঝতে পারছো তো, সমুদ্রের আওয়াজ, তার মধ্যে লোকজন কথা বলছে। ও মানে ও কি সত্যি সত্যি শুনছিল না, ও ভাবছিল যে এটা ওর মানে কোনো কানে লাগছে, এটা বুঝতে পারছিল না। তো তারপরে ও নিচে মানে ও তখন বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারপরে সবাই চুপ করেছে, তখন ও খুব আস্তে আস্তে হেল্প মি বলে আওয়াজ শুনেছে। তখন বলছে না না নিচে কেউ আছে, চলো নিচে কেউ আছে। এবার ওরা ওই ঢাল থেকে নিচে নামতে শুরু করে। খানিকটা নিচে নামার পরে এই একটা লোককে ওরা পায়, বেশ লোকটা বেশ অনেকটা পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, এবং এক্স্যাক্টলি ওর মানে মানে পায়ের হাড় ভেঙে হাড় বেরিয়ে গেছে,
এবং ওর খুব মানে বেশ খারাপ অবস্থা, মানে হাত পা সব কেটে টেটে গেছে, মাথায় লেগেছে, খুবই খারাপ অবস্থা। তখন ওকে বলছে যে ও ঠিক আছে ঠিক আছে তুমি দাঁড়াও তুমি, তখন ওরা ওরা ওকে মানে ইয়ে করার চেষ্টা করছে, ওপরের লোকজনকে বলছে যে না আমরা এখানে পেয়েছি একজনকে, ওকে এখান থেকে তোলা যাবে না, তোমরা এটা নামাও, এটা করো, ওটা করো, ওদের যা রেস্কিউ নিয়ম সেটা করছে। তখন ওকে বলছে যে তুমি তুমি ফোন করলে কি করে আমাদেরকে, তোমার কি আর একটা ফোন আছে? বলছে না আমি তো ফোন করিনি, আমি ফোন করবো কি করে, তো আমার ফোন তো উপরে, আমি তো এরকম সেলফি নিয়ে সেলফি তুলছিলাম, আমার পা ফসকে গেল, আমি একদম ছাড় করে নিচে চলে এলাম, তো আমার স্টিকটা কোথায়, ফোনটা কোথায় তাই তো আমি জানি না। ওরা যে সেলফি স্টিক আর ফোন দেখেছিল এটা এই ছেলেটার, যে যে নিচে পড়ে গেছিল, মানে যাকে ওরা বাঁচালো সেই ছেলেটা। এবার এরাও কিছু বুঝতে পারছে না, যাই হোক একে বাঁচানো ইজ মোর ইম্পর্টেন্ট। তো ওরা প্রথমে যাই হোক এয়ারলিফট করে করে একে এখান থেকে বের করে নিয়ে গেল, ওর ওই পায়ের চিকিৎসা করানোর জন্যে, হাত পা মানে ফার্স্ট এড করে দিয়ে ওকে বাইরে নিয়ে চলে গেল। এবং তারপরে ওরা আরেকবার এসে ওই যে যে কঙ্কালটা পেয়েছিল, যে স্কেলিটনটা পেয়েছিল, ব্যাগ পেয়েছিল, হাতে একটা আংটি ছিল সেটা পেয়েছিল, ওই সেল ফোনটা পেয়েছিল, সেই সব জিনিসগুলোকে ওরা গ্যাদার করে নিয়ে গেল, যে এটা কে দেখার জন্যে, কে পড়ে গেছে বা কি হয়েছে বা কাউকে মার্ডার করেছে কিনা এইসব জানার জন্য ওরা ওটাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওদের মানে মর্গ বা যেটা তোমার ফরেন্সিক সেটাতে ওকে দিয়ে দিল। তারপরে তো যে ফোন ধরেছিল সে তো আর জানে না, কারণ এরপরে তো এটা পুলিশের ব্যাপার হয়ে যায়। কিন্তু তার একটা ইন্টারেস্ট কোথাও থেকে জন্মেছিল, যে সে জানতে চাইছিল যে হলো কি, আমাকে ফোন করলো কি করে, মানে ও লোকজনের সাথে প্রায় কথা বলে যে, তো সবাই সবাই বলে যে না কোনো কারণ হয়তো ওর ফোনটাতে অন্য কেউ ফোন করেছিল, সে হয়তো নিজের নাম বলতে চায়নি তাই বলে দিয়েছিল। ওর কিছুতেই মন মানছে না যে না এটা কি করে হয়, আমাকে কে এরকম একদম ডাইরেক্ট এতটা কথা কি করে বললো যে হাড় ভেঙে গেছে, হাড় বেরিয়ে গেছে, এটা কি করে জানবে সে ওপরের লোকটা, সে যদি ফোনও করে থাকে, মানে যদি কোনো স্ট্রেঞ্জার ফোন করে থাকে। এবং ওর ফোনে আর কোনো ফোন যে হয়েছিল 911-এ পাওয়া যায়নি। তো ও তখন সে যে পুলিশ ইনভেস্টিগেট করছিল তার সাথে গিয়ে কথা বলে, তখন ওরা বলে যে না তুমি কেন জানতে চাইছো এরকম? বলছে না আমি না শান্তিতে থাকতে পারছি না, আমার খালি মনে হচ্ছে যে এর পেছনে কোনো গল্প আছে, কিছু একটা আছে। তখন পুলিশরা বলছে দেখো এটা তো আমরা এখনো বার করার চেষ্টা করছি, কে, যখন বার করব তোমাকে বলবো, ঠিক আছে তোমাকে বলবো, তুমি যখন তোমার যখন এত ইয়ে তখন তোমাকে বলবো। মানে বন্ধুত্ব ছিল, চেনাশোনা ছিল। এবার পুলিশের কাছেও তো অনেক কেস থাকে, তারা এবং পুরনো কেস এবার ডিল করতে একটু সময় লাগে। কিন্তু যাই হোক ওরা মানে ইয়ে মানে এইটা দেখতে দেখতে ওরা পায় যে অ্যালেক্স বলে একটা ছেলে আহ, প্রায় 7 বছর আগে মিসিং হয়ে গেছিল, তার একটা মিসিং কমপ্লেন্ট আছে, তার বউ তার মিসিং কমপ্লেন্ট দিয়েছিল যে অ্যালেক্স একদিনকে হাইকিংয়ে বেরিয়েছিল এবং তারপরে আর সে আর ফেরেনি। কিন্তু অ্যালেক্সের ইয়ে ছিল তোমার মানে ওর একটু ড্রাগ ফাগের প্রবলেম ছিল একটা সময় ছোটবেলায়। তো সবাই ভেবেছিল যে ও ওরকম ড্রাগ ফাগ নিয়ে কোথাও চলে গেছে, মানে ওর ওপরে খুব একটা ভরসা ছিল না কারো, বুঝতে পেরেছো তো? তো সেই জন্য ওরা আর মানে ওর বউই একমাত্র খোঁজ নিত, আর কেউ খোঁজ নেয়নি। এবং আস্তে 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 7 বছরে পুলিশও ভুলে গেছে ওর মিসিং কমপ্লেন্ট, ইয়ে ভুলে গেছে। তো ওরকম টেস্ট ফেস্ট করা হয়, টেস্ট ফেস্ট করে উম, জামা কাপড় দেখে আর ওই যে হাতের আংটিটা ছিল ওর বিয়ের আংটি, তার মধ্যে ওর নাম লেখা ছিল। ওদের তো বিয়ের আংটির মধ্যে মানে ওদের দুজনের নাম লেখা থাকে, হাজব্যান্ড ওয়াইফের নাম লেখা থাকে আংটির ভেতর দিকে। তো সেইটা দেখে ও ওর বউ ওকে ইয়ে করে, আম, শনাক্ত করে। এবং ওর বউ বলে যে দেখেছো আমি তোমাদের সবাইকে বলেছিলাম, আমার বাড়ির লোককেও বলেছিলাম যে ও আমাকে ছেড়ে চলে যায়নি। ওর বউ তখন প্রেগনেন্ট ছিল, ও হাঁটতেই গেছিল, কিন্তু ওর বাড়ির লোকেরা সবাই ওকে বলেছিল যে তোকে ছেড়ে চলে গেছে। মানে তখন অ্যালেক্সের বডি যখন পাওয়া গেছে তখন ওর ছেলেটার মানে ও প্রেগনেন্ট ছিল তো, ওর তারপরে বাচ্চা হয়েছে, ওর ছেলেটার তখন বয়স প্রায় 6, 6 সাড়ে 6 বছর বয়স। তো ওর বউ তখন মানে কান্নায় ভেঙে পড়ে বলে যে আমি বলেছিলাম দেখেছো ও ঠিক হয়ে গেছে, ও আগে এরকম করতো কিন্তু আমার সাথে
মানে আমাদের বিয়ের পর থেকে, এবং আমি যবে থেকে প্রেগনেন্ট তবে থেকে বলেছিল যে আমি আমার ছেলেকে মানে আমি আমার বাচ্চাকে দেখাশোনা করব, বউকে দেখাশোনা করব, ভালোভাবে থাকবো। কিন্তু ফোনটা কে করলো? তখন ওই পুলিশটা বলে যে চলো গিয়ে আমরা ফোনটা আমরা শুনি। তখন তখন ও বলে যে না, ফোনটা শুনে কি করবে? তখন আর এক ওর মানে এই যে লোকটা গল্পটা বলছে বা যার সাথে হয়েছিল, সে বলছে যে আচ্ছা, আমরা যদি রিসার্চ করে দেখি, যখন অ্যালেক্স পড়ে গেছিল তখন কি ও কোনো ফোন করেছিল? আচ্ছা, হতে পারে ফোন করেছিল, ওর কাছে তো ফোন ছিল, ওকে ফোন করেছিল। তখন ওরা মানে অফ টাইমে, এটা তো অবভিয়াসলি কাজ করার সময় সম্ভব নয়, অফ টাইমে ওরা কিছু কয়েকজন মিলে 7 বছরের ডেটা ওদেরকে ঘাঁটতে হবে, 7 বছরের কল ওদেরকে দেখতে হবে, বুঝেছো? ওই এরিয়ার করতে 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 একজন এই কলটা বার করে। এবং যে কলটা 7 বছর বাদে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা পেয়েছিলেন, যে আমি পড়ে গেছি, আমার পা ভেঙে গেছে, আমার পায়ে একটা হাড় ভেঙে গেছে, এক্স্যাক্টলি এই কলটা অ্যালেক্স করেছিল 7 বছর আগে। এবং কোনো কারণে ওর কলটা কেটে যায়, এবং ওকে যেহেতু ওর লেজটা, ওই যে বলেছিলাম লেজটা নিচে পড়েছিল, ওকে খুঁজে পাওয়া যায়নি, কেউ জানতেও পারেনি। ওখানেই ও ওই অবস্থাতেই, ওর হয়তো আরো বেশি লেগেছিল, শুধু পায়ে নয়। কারণ যখন ওরা ওকে টেস্ট করে, তখন মানে ওকে যখন পরীক্ষা করে ফরেন্সিক করে, জানা যায় ওর বেশ ভালো চোট লেগেছিল, মানে ওর ইন্টারনালি অনেক ড্যামেজ হয়ে গেছিল। তো ও হয়তো বাঁচেনি এবং ওখানেই ও থেকে গেছে। তো তাহলে কি অ্যালেক্স এই অন্য ছেলেটাকে বাঁচানোর জন্য ফোন করেছিল, নাকি এটা কোনো মেশিনের গন্ডগোলে ও ফোন কলটা সেরকম পেয়েছিল? কারণ দুটো ফোন কল 7 বছর আগেকার এবং 7 বছর বাদের, মানে 2017 এবং 2010-এর আইডেন্টিক্যাল ফোন কল ছিল, আইডেন্টিক্যাল ফোন কল ছিল। তো এটা কি অ্যালেক্স ওই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করছিল? মোটামুটি অ্যালেক্স যখন মারা গেছে তখন ওর যা বয়স ছিল, এবং যে ছেলেটিকে এরা বাঁচিয়েছে তার বয়স কাছাকাছি, দুজনেরই এই ধরো 26-27 বছর বয়স। তো তোমাদের কি মনে হয়? আমার তো এটা শুনে খুব কষ্ট হয়েছিল, কারণ অ্যালেক্সকে তো কেউ বাঁচাতে আসেনি, ওকে একদম একা একা ওখানে নিঃশ্বাস মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। হয়তো ও চায়নি যে অন্য ছেলেটারও তাই হোক, কারণ ওখানে ওরকমভাবে খুঁজে পাওয়া খুব মুশকিল। মানে কারণ এই এই ছেলেটা তো ফোনও আনতে পারেনি, তার ফোনটা তো ওপরে থেকে গেছিল, হাত থেকে পড়ে গেছিল। তো অ্যালেক্স কি ওকে বাঁচিয়ে দিয়ে গেল, যে নিজে 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 নিজেকে বাঁচাতে পারেনি, কিন্তু আর একটা লোকের জীবনটা বাঁচিয়ে দিয়ে গেল। তো আমি ভূতের গল্প তো এটাকে বলবো না, কিন্তু এই গল্পটা আমার খুব মানে নাড়া দেওয়া একটা গল্প। এটা কষ্টও লাগলো, আবার ভালোও লাগলো যে আম, মরে গিয়েও অ্যালেক্স ভালো লোক ছিল, ভালো আত্মা ছিল, যে এই ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে গেল। তো এই ছিল আমার 3টে গল্প। তোমাদের কিরকম লাগলো আমাকে প্লিজ বলো। খুব কষ্টের গল্প, হেন অনিতা। হ্যালো অনিতা। ঠিক বলেছো, আসলে গাছেরাও এটা এভাবে বলে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, গাছের তো বলতে পারো প্ল্যানেটই আছে, হিউম্যানিটি নেই। ঠিক 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 কথা। হ্যালো সৌম্যা, সৌম্যা, ঠিক বলছি তো তোমার নাম? প্লিজ বলে দিও আমাকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমাদের কিরকম লাগলো তোমরা সকলে আমাকে জানিও। ভালো ভূতের গল্প। হ্যাঁ, অ্যালেক্স ওকে বাঁচালো। তো গল্প শেষ করা মানে আমার সেশন শেষ করার আগে আমি যেরকম বলি, থ্যাংক ইউ সো মাচ যারা আজকে এসছো আমার গল্প শুনলে। আর যারা পরে শুনবে তাদেরকেও বলে দিই, আগে থেকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা ইউটিউবে দেখবে তাদেরকেও বলে দিচ্ছি যে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।
গ্রুপটা একটু একটু করে আস্তে আস্তে বাড়ছে। আমি মাঝখানে ছিলাম না বেশ কয়েক সপ্তাহ, তো আমি দেখলাম অনেকে লাইভ করেছে, আমি একটা দুটো লাইভে আসতে পেরেছিলাম, বাট আই এম সো হ্যাপি যে লোকজন আসছে। গীতাদি প্লিজ এসো, ঈশানী, গীতাদি, তন্দ্রা, সবাই গল্প বলো না এসে প্লিজ। রূপশ্রী এসো, প্রিয়দর্শিনীও আসে। প্রিয়দর্শিনী আজকে আসেনি যদিও আমার লাইভে, বাট ও এসে গল্প বলে। আম, তোমরাও এসো। আর আমি আর নির্বাণ খুব তাড়াতাড়ি আমাদের একটা পডকাস্ট সেশন করব। তো আমি সুকল্যাণকে রিকোয়েস্ট করব যে আমাদের পুরনো যে পডকাস্টগুলো আছে সেগুলোকে আপলোড করে দিতে, আম, যাতে তোমরা মানে তোমাদের একটা কানেকশন থাকে যে আমরা কি নিয়ে কথা বলছিলাম। এবং 3 নম্বর হবে না 4 নম্বর হবে, আমি ভুলে গেছি সেটা কি, সেটা সেটা কন্টিনিউয়েশনে হবে। কবে করছি জানি না, বাট খুব তাড়াতাড়ি করব। তবে নেক্সট উইক আশা করি তোমাদের সকলের ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কেটেছে। নেক্সট উইক, দ্যাট ইজ 23শে ফেব্রুয়ারি, আমি আবার আসছি তোমাদেরকে গল্প শোনাতে। কি গল্প শোনাবো এখন বলবো না, ডিসাইড করব কি গল্প শোনাবো। তার আগে তোমাদের যদি কিছু মনে হয় যে আমার কাছে কোনো মানে কোনো পার্টিকুলার গল্প শুনতে চাও, তোমরা কমেন্ট করে জানিও। সাপোর্ট করতে থেকো, ভালো থেকো সকলে। তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটুক, নেক্সট উইকটা খুব ভালো কাটুক। নেক্সট ফ্রাইডে আবার দেখা হবে। ততক্ষণ নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড বাই বাই। রূপশ্রী, প্রাইভেট গ্রুপ শেয়ার হয় তো? তুমি বলো, তুমি আমাকে কেন হবে না? সুকল্যাণ, ইফ ইউ আর দেয়ার, একটু প্লিজ এই এটা মানে তুমি যদি পাঠাও কাউকে তাহলে শেয়ার তো হবে। মানে আম, আমি আমি বলবো সুকল্যাণকে এটা নিয়ে দেখাশোনা করতে। ঠিক আছে, ওকে, বাই বাই সকলে, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.